সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। সংসার সুখের হওয়ার জন্য শুধু একজন নারীর গুণ বা ভূমিকাই যথেষ্ট নয়, বরং স্বামী গুণবান ও সহযোগিতা হলেই সংসার সুখের হয়। সংসার নিয়ে মেয়েদের স্বপ্ন অনেক বড় থাকে, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। যে মেয়েটা খুব সুন্দর করে ঘর গোছাতে ভালোবাসে, দেখা যায় ভাগ্যের ফেরে তার নিজের একটা গোছানো ঘর কপালে জোটে না। যে নারী মন প্রাণ দিয়ে সংসারী হতে চায়, সে হয়তো দিন শেষে অভাব বা অবহেলার কারণে সেই শান্তিটুকু আর খুঁজে পায় না। আবার যে মেয়েটা ঘর বাঁধার আশায় সারা জীবন অপেক্ষা করে, সে অনেক সময় মনের মতো একজন জীবনসঙ্গী খুঁজে পায় না। এটাই হয়তো মেয়েদের জীবনের এক চরম সত্য। সব পেয়েও যেন কিছু একটা অপূর্ণতা থেকেই যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আমি মুক্তা চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন, আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। শুরুতে একটা কথা বলেছিলাম, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। এই যে সংসারের কাজগুলো করা শুরু করলাম, এই সংসারের কাজগুলো করতে শারীরিক জোরের চেয়ে মানসিক জোরটা কিন্তু বেশি দরকার। আপনি যদি মন থেকে শক্ত না থাকেন, তাহলে সংসার কেন, কোনো কিছুই আপনার ভালো লাগবে না। পুরো বাসাটার এমন অবস্থা ছিল, এটা দেখার পর খুব বেশি বিরক্ত হয়েছিলাম। মোস্তাকিমের বাবাকে বললাম, তুমি যে বাসাটার এমন অবস্থা করেছ, এই কাজগুলো করতে যে আমার কতটা সময় লাগবে, আর এইগুলো করে তো আমি অসুস্থ হয়ে যাব। তো উনি মুচকি হেসে বললেন, আমার ঘরটা এতদিন অগোছালো ছিল কারণ তুমি ছিল না, আমার ঘরের লক্ষ্মী ছিল না। এখন যেহেতু তুমি চলে এসেছো, আমার ঘরটা আগের মতো ঝলমলে হয়ে যাবে, কারণ তুমি হচ্ছে আমার ঘরের লক্ষ্মী। আর তুমি না থাকলে ঘরের মধ্যে এসেও আমার কোনো কিছুই ভালো লাগে না। তো এই কথাটা শুনে মনটা একদমই নরম হয়ে গেল। ঝগড়া করব বা রাগ করব সেই অবস্থা আর ছিল না। যাই হোক, মনের জোরে কাজগুলো করছি। আর এমনিতেও গ্রাম থেকে আসার পর সবসময় অনেক বেশি কাজ করতে হয়। আমি কিন্তু গ্রামে গেলে বেশ কিছুদিন থাকি। আমার বাচ্চারাও গ্রামে গেলে আসতে চায় না, আমারও গ্রামে গেলে আসতে ইচ্ছে হয় না। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করেছি। রান্নাঘরের কোনো কিছু নাই যেটা আমি ধুই নেই, সব কিছু ধুয়েছি। যেহেতু মানুষ না থাকলে তেলাপোকা অনেক বেশি বিরক্ত করে বা তেলাপোকার রাজত্ব হয়ে যায়, সেই জন্য আমি থালাবাটি যত ছিল, যত জার খালি, তারপর যেগুলোর মধ্যে জিনিস ছিল সেগুলো উপর থেকে ধুয়েছি, আর যেগুলো খালি ছিল সেগুলো একদম সম্পূর্ণ ধুয়ে শুকাতে দিয়েছি। আর এখানে যে থালাবাটির র্যাকটা, এটাও ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা কিন্তু পরের দিনের, তো ওই দিনই আমি সব কিছু ধুয়ে মুছে রেডি করে রেখেছিলাম। পরের দিন এগুলো এখন গুছিয়ে নেব। আসার পর তেমন কিছু বাজার করা হয় নাই, কিছু টুকিটাকি বাজার ছিল, সেইগুলো গুছিয়ে নিব। তো আমার সারা দিনের ব্যস্ততা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যখন গ্রামে যাই, গ্রামে যেও কিন্তু টুকিটাকি কাজ করি। যে দেখবেন কাজ করে বা অলসতায় বসে থাকতে পারে না, সে নিজের সংসার হোক কিংবা পরের সংসার হোক, যেখানেই যাক না কেন সেখানেই কাজ করে। আমি আমার বাবার বাড়িতে যাই, বোনের বাড়িতে যাই, যেখানেই যাই সেখানেই টুকিটাকি কাজ করি, কারণ আমি একদমই বসে থাকতে পারি না। আর আমার চোখের সামনে যদি দেখা যায় কেউ কাজ করে, তখন নিজের কাছে অনেকটা খারাপ লাগে, নিজেকে সেলফিশ মনে হয়। তো সেই জন্য দেখা যায় কি, তাদের হাতে হাতে টুকিটাকি কাজ করে দেই। যদিও পুরোপুরি কাজ করতে পারি না, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কাজ করতে কেমন জানি একটা লাগে। তো বেশ কিছু মাস আগে আমার গ্রামের ভিডিওতে আমার প্রিয় মোসাম্মত লিপি আইডি থেকে লিপি আপু কমেন্ট করেছিলেন যে, আপু তুমি গ্রামে এসে কত সুন্দর গুছিয়ে কাজকর্ম করছো, কিন্তু আমি বাবার বাড়িতে গেলে একদমই কাজ করি না, অলসতায় বসে থাকি। আসল কথা হচ্ছে কি, আমি যখন বাবার বাড়িতে যাই,
আমরা বেশ কিছু মানুষ হয়ে যাই, যেমন ছোটো বোন আসে ওর বাচ্চা কাচ্চা, আবার আমি যাই আমার বাচ্চা কাচ্চা, আবার দেখা যায় মা আব্বা ভাবি তাদের বাচ্চা কাচ্চা, তো অনেক মানুষ হয়ে যায়। তো এত মানুষের কাজ কিন্তু তখন বেশি দ্বিগুণ বেড়ে যায়। তখন যদি ভাবি একা একা কাজ করে নিজের কাছেও কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তখন আর বসে থাকতে পারি না, তখন যতটুকু সম্ভব ভাবির হাতে হাতে কাজ করে দেই। তখন রান্না বাড়া, খাওয়া, দেখা যায় ধোয়া মোছা সব কিছু দ্বিগুণ হয়ে যায়। তখন তার একা ভাবির পক্ষে করা সম্ভব না যদি আমরা একটু হাতে হাতে তাকে সাহায্য না করি। এই জন্যই দেখা যায় বাবার বাড়িতে গেলে কাজ করা হয়। তো যাই হোক, এখন আমি যে জারগুলো ধুয়ে রেখেছিলাম এই সবগুলো নিয়ে রান্নাঘরটা এখন গুছিয়ে নেব। তারপরে যে বাজারগুলো আছে টুকিটাকি বাজারগুলো সব জারের মধ্যে ভরবো, রিফিল করে আমি আবার জায়গা মতো রেখে দিব। আমার রান্নাঘরটা প্রায় 2 মাসের মতো হয়েছে, একদম ডিপ ক্লিন করা হয় নাই। সেই রোজার আগে একদম ডিপ ক্লিন করেছিলাম, তারপরে এই পর্যন্ত আর করা হয় নাই। আর গ্রামে যাওয়ার আগে ভেবেছিলাম ডিপ ক্লিন করব, তখন আবার চিন্তা করলাম এখন যদি এইগুলো একদম পরিষ্কার করে রেখে যাই তো বাবার বাড়িতে আসার পর তখন কিন্তু আবারও সেই ধুলোবালি হয়ে যাবে, ময়লা হয়ে যাবে, আবারও পরিষ্কার করতে হবে। সেইটা চিন্তা করে আর পরিষ্কার করি নাই। আর এমনিতেও রান্নাঘরটা কিন্তু আমার সবসময় পরিষ্কার থাকে, যেহেতু ছোট্ট একটা রান্নাঘরে তেমন কিছু রাখি না, একদম হালকা পাতলা খোলামেলা রাখি, সেই জন্য ময়লা হতে পারে না। রান্নার শেষে প্রতিদিনই কিন্তু মোছা হয়। তো এইদিকে গ্রাম থেকে আসার টাইমে মা কিছু ডাল আর ছোলা বুট দিয়েছিল, বাড়িতেও কিন্তু ছিল, মানে আমার বাসায়ও ছিল। সেটা একসাথে করে এখন জারে রিফিল করে নিলাম, অনেকগুলো ছোলা, সেই সাথে অনেকগুলো মসুর ডাল। আর এখানে হাতে ভাঙানো সেমাই বড় আপু দিয়েছিল। যারা গ্রামে থাকেন তারা হয়তো বা এই সেমাইটা চিনবেন, এটা হাতে ভাঙানো হয়। এক ধরনের মেশিন আছে, ওটার মধ্যে আটা দিয়ে তারপর কলটা ঘোরাতে হয়, প্রচুর কষ্ট হয় কিন্তু এই সেমাইটা ভাঙতে। আমার বিয়ের আগে আমি কয়েকবার ভাবির সাথে ভেঙেছিলাম, আমার মনে আছে। সেমাইটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক মজা লাগে। একটু দুধের পরিমাণ বেশি দিয়ে একটু পাতলা করে রান্না করলে কিন্তু সেমাইটা খেতে ভীষণ মজা। তো এখানে কিছু চিনি, তারপর বুটের ডাল, তারপর চানাচুর, বিস্কিট, এগুলো মোস্তাকিমের বাবা এনে ঘরেই রেখেছিল। আপাতত এগুলো আমি রিফিল করলাম, এখনও পর্যন্ত কোনো রকম বাজার করা হয় নাই। মাছ, তরকারি, তারপর ছোট ছোট যে জিনিসগুলো লাগবে সেগুলো আনতে হবে, যেহেতু বেশ কিছুদিন ছিলাম না। তো মোস্তাকিমের বাবা এর মধ্যে কিন্তু কিছু কিছু জিনিস এনে রেখেছে, যেমন আলু, পেঁয়াজ, তেল, তারপর লবণ, চিনি, ডাল আর বিস্কিট। তো এইগুলো ঘরে উনি আগেই এনে রেখেছিলেন যখন শুনেছে যে আমরা এসে পড়ব। বাজার গুছাতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আমার মতো এরকম বাজার গুছাতে কে কে পছন্দ করেন চাইলে কমেন্টসে জানাতে পারেন। আমার মাছের বাজার ছাড়া যে কোনো বাজার গুছাতে অনেক বেশি ভালো লাগে। আর মাছ আনলে যেমন মাছগুলো কাটতে হয়, এই জন্য মাঝে মধ্যে অনেক বেশি খারাপ লাগে। আর একসাথে বসে যখন মাছ কাটি তো সেদিন না শরীরটা অনেক বেশি অসুস্থ হয়ে যায়। মুস্তাকিমের বাবা যেহেতু অনেক রাতে আসেন, অনেক রাতে মাছ নিয়ে আসেন, তো ওই টাইমে না অনেকে মাছ কেটে দিতে চায় না, সেই জন্য প্রায় সময় মাছ আমারই কাটতে হয়। যখন বড় বড় মাছ আনে উনি তখন সেই মাছটা কেটে আনে। আমরা কিন্তু ছোট মাছটা বেশি পছন্দ করি, বড়োর সাথে ছোট মাছটাও কিন্তু সব সময় আনা হয়। আর ছোট মাছ তো আমারই কাটতে হয়, সেজন্য যেদিন মাছ কাটি ওই দিন অনেক বেশি অসুস্থ থাকি। তো এইদিকে কিন্তু সমস্ত বাজার গুছানো শেষ, এখন সবগুলো জায়গা মতো রেখে দিব। এরই মধ্যে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, রান্নাঘরের কাজ একদম সম্পূর্ণ শেষ করে ফেলেছি। রান্নাঘরটা যখন মোছা হয় ক্লিন থাকে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমার রান্নাঘরটা একদমই ছোট, অল্প একটু জায়গা, সেই জায়গার মধ্যে আমি একটা আরএফএলের টলি রেখেছি। তো ওই র্যাকের মধ্যে আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা ওইগুলাই রেখেছি। এর পাশে আমি শুধু সিলিন্ডারের চুলাটা রেখেছি, তার পাশে পাটাপুতা রেখেছি, তার পাশে আলু পেঁয়াজের একটা ঝুড়ি রেখেছি।
বাস একদম খোলামেলা, এখানে বসে তো আমার কাটাকাটি করতে হয়, থালাবাটি ধুতে হয়। এই অল্প জায়গার মধ্যে যদি কোনো কিছু রাখা হয় তাহলে জায়গাটা থাকবে না, আর এখানে বসে আমি কাজও করতে পারবো না। শুটকি খাওয়ার জন্য কিছু বেগুন আর হচ্ছে টমেটো নিয়ে এসেছে। তো আজকে আর কোনো রকম শুটকি রান্না করব না, আলুটা ঝুড়িতে রেখে টমেটো আর বেগুন ফ্রিজে রেখে রাইস কুকারে ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। আসলে ভুনা না, একটু লেটকা টাইপের করেছি। আজকে একটু লেটকা টাইপের খিচুড়িটা খেতে ইচ্ছে করলো, তো চাল ডাল আর হচ্ছে আলু সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু ডালের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু লেটকা খিচুড়ি রান্না করব। একটু আঠালো টাইপের খিচুড়ি হলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আজকের খিচুড়িটা কিন্তু বেশ মজার হয়েছিল, যেহেতু বোম্বাই মরিচের আচার দিয়েছিলাম রান্নার শেষের দিকে। খিচুড়ির উপরে কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম, বিকেলবেলা ছোলা বুট রান্না করব সেজন্য। আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, খিচুড়িও প্রায় হয়ে এসেছে। এখন ধনিয়া পাতা দিব, জিরা গুঁড়া দিয়েছি। তো ধনিয়া পাতা দেওয়ার শেষে যখন খিচুড়িটা হয়ে যাবে আমি রাইস কুকারটা অফ করে দিব। তারপরে যে বোম্বাই মরিচের আচারটা, সেখান থেকে 2 চামচ আচার দিয়ে দিব। বোম্বাই মরিচের আচারটা এত সুন্দর ঘ্রাণ আর খেতে অনেক বেশি ভালো লাগে। যারা ঝাল প্রেমী মানুষ, মানে অতিরিক্ত ঝাল পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই নাগা মরিচের আচারটা, আর যারা মোটামুটি ঝাল খান তারা কখনোই এটা খেয়ে সহ্য করতে পারবেন না। বিশ্বাস করুন, অতিরিক্ত পরিমাণ ঝাল। আর আচারটা দেওয়ার পর খিচুড়ির টেস্ট এত বেশি মজার হয়েছে, মানে আমার দেখে এখনও খেতে ইচ্ছে করছে। আমি যেহেতু অতিরিক্ত ঝাল খাই, তো আমার কাছে তো তেমন একটা খারাপ লাগে নাই, বেশ ভালো লেগেছে। মোস্তাকিমের বাবাকে রাতে আসার পর খিচুড়িটা দেই নেই ভয়ে, যেহেতু অতিরিক্ত ঝাল। উনি তো আমাকে বকা দিবেন যে এত পরিমাণ ঝাল খিচুড়ি রান্না করেছো, সেই সাথে এত পরিমাণ ঝাল খাচ্ছ, অসুস্থ হয়ে যাবে। যাই হোক, আমার লোভনীয় খিচুড়ি দিয়ে আজকের ভিডিওটাই শেষ করব। আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।